হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। কি নাম? সুব্রত বিশ্বাস। কোথা থেকে আসছে? আমি উত্তর পলসুরা গ্রাম থেকে আসছি। সুব্রত কথার মানে কি? সৎ ব্রত পালন করে যে। আপনার সাবজেক্ট তো বেঙ্গলি ছিল, তাই না? হ্যাঁ স্যার। বেঙ্গলি সাবজেক্টটাই কেন পছন্দ করলেন? আমার প্রথমে ফার্স্ট চয়েস ছিল হিস্ট্রি, ইতিহাস। আমি ক্লাস 9 থেকে ইতিহাসে খুব ভালোবাসতাম, কিন্তু আমার বাবা মারা যাওয়ার দরুন আমি ইতিহাসটাকে আস্তে আস্তে অ্যাভয়েড করি। কারণ আমার বাবা বলেছিল যে আমাকে ইতিহাসই অনার্স করতে, কিন্তু বাবা মারা যাওয়ার কারণ 2013 সালে বাবা মারা যায়। তারপর আমার ইতিহাস আর অনার্স করার ইচ্ছা ছিল না তার জন্য। তারপর আমি একটা বন্ধু, আমাদের গ্রামে আমার বন্ধু আছে, ও ইতিহাসে অনার্স করেছিল বলছি কলেজে। তো ওর ইচ্ছা ছিল যে আমিও বাংলাতে অনার্স করবো। তখন ও আর আমি একসঙ্গেই ভর্তি হয়েছিলাম। ও মালদা কলেজে চান্স পায়, আমি বলছি কলেজে চান্স পেয়েছিলাম। আমাদের তখন অনলাইনেই এরকম অ্যাপ্লিকেশন করে ভর্তি হতে হয়েছিল 2013 সালে। তো তারপর ওর জন্যই আমি বাংলায় অনার্স নিয়েছিলাম। আমাদের দু বন্ধু মিলে একসঙ্গে পড়াশোনা করবো, এই জন্যই আমাদের ইচ্ছা ছিল যে বাংলা অনার্সটা নেবো। ও বলেছিল আমাকে যে তুই ইতিহাস অনার্স করবি, আমি বাংলা অনার্স করবি, এটা তো হয় না। ও বলছি কলেজেই করতো, রেজিস্ট্রেশন ক্যান্সেল করানোর পর তারপর আমরা একসঙ্গে দুজনে মিলে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা। তার মানে বেঙ্গলি সাবজেক্টটা আপনি স্বইচ্ছায় নেন না? আমার ইচ্ছা ছিল না। আচ্ছা, তাহলে আপনি বেঙ্গলি সাবজেক্ট যে আপনি পড়াবেন, সাবজেক্টটার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে আপনি পড়াবেন কি? তারপরে আমার ভালোবাসা এসছে 2013 সালে। আমার ঘটনাটা বলি প্রথমে। আমি যখন কলেজে ভর্তি হলাম, বলছি কলেজে ভর্তি হওয়ার পর তারপরে দেখলাম যে ইতিহাস অনার্স সবাই আমাকে তখন বকছিল বাড়িতে যে তুই ইতিহাস অনার্সটা ছেড়ে দিলি এক বন্ধুর কথা শুনে, নিজের তো একটা তো ভালো মন্দ কিছু একটা ব্যাপার রয়েছে। আমি বললাম দেখ, একটা বন্ধুরও তো ওরও বাবা নেই। এবার ও বললো আমাকে যে দেখ, দুজনে মিলে দুজনের তো বাবা নেই, তাহলে দুজনে মিলে একসঙ্গে পড়ি। তারপর আমি যে বাংলা অনার্সটা নিয়েছিলাম ফার্স্ট ইয়ারে, নেওয়ার পরে আমি দেখলাম সবাই আমাকে বলছে যে বাংলা খুব কঠিন সাবজেক্ট, কেন নিচ্ছিস এটা, তুই পারবি না। আমি বললাম দেখি পারি কি না পারি। তারপরে তখন সব বন্ধুরা, আমি যে নির্মাণ পাড়ার কাছে মানপাড়ায় টিউশনি করতাম, ওখানে সব বন্ধুরা দেখি বড় বড় স্ক্রিন টাচ ফোন নিয়ে যাচ্ছে। তখন আমার কাছে তখন ফোনও নেই, নোকিয়া সেটার একটা হ্যান্ডসেট ছিল, ওটা নিয়ে পড়তে যেতাম, সবাই দেখে হাসতো। তাই যখন পরীক্ষা দেওয়ার পর ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরোলো, তখন দেখি আমি সবার লাস্টে আমি টিউশনি থেকে বসতাম। আমি জায়গাও পেতাম না বসার, এবং দরজার ধারে এখানে গেটের সামনে বসতাম। কেন পেতেন না? অনেক ছেলে মেয়ে ছিল, 96 জন ছেলে মেয়ে আপনি আগে গেলে তো আগে ভিতরে বসে জায়গা আগে আমাদের ওখানে বাসের প্রবলেম, আমাদের গ্রাম থেকে বাসের প্রবলেমের জন্য আমাকে লাস্টে ওখানে পৌঁছতে হতো। অন্য সবাই ট্রেনে চলে আসতো আগে। আগে কোনো বাস ছিল না? না, বাসের প্রবলেম ছিল খুব। আপনার গ্রামের নামটা কি? উত্তর পলসুরা। এরকম গ্রামে যদি ঘুরতে যাই কি দেখাবেন আমাকে? ওখানে আমাদের কসবা চম্পাইনগর শিব মন্দির আছে, বেহুলা লক্ষ্মীন্দরের মন্দির আছে। বেহুলা লক্ষ্মীন্দর মনসামঙ্গল তো? হ্যাঁ, মনসামঙ্গল। এই মনসামঙ্গল কার লেখা? মনসামঙ্গল বিপ্রদাস, পিপিলাই, কেতকদাস, শ্যামানন্দ, অনেক কবি আছে। তারপরে কয়েকটা বলুন, একটু শোনান। মনসামঙ্গলের কয়েকটা লাইন শোনান। মনসামঙ্গলের কয়েকটা লাইন শোনান। লাইন তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওগুলো আমি পড়েছি কিন্তু। তাহলে আমি যে আপনাকে ওখানে ঘুরতে যাবো, সেখানে আমি কি তাহলে আর কি দেখাবো? আর আমাদের বাড়ির সামনে নদী আছে, দামোদর নদী আছে, জল আচ্ছা, আছে। মনসামঙ্গলের আপনি কথা বললেন, তাহলে মনসামঙ্গলের পটটা কি, কোন ইয়েতে লেখা হয়েছে? পট মানে মানে কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে? কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে? প্রেক্ষাপট হচ্ছে যে মনসামঙ্গলের যে কাহিনীটা, 4 সদাগর যে শিবকে ভালোবাসতো, তিনি তো মনসা পূজা করবেন না বলে স্থির করেছিলেন। কিন্তু তার 7জন যে ছেলে ছিল, তার সপ্তডিঙ্গা প্লাস ওই 6 জন ছেলে মারা যাওয়ার পরে তিনি দেখলেন যে বেহুলা তার নতুন যে বধূ এসছে ঘরে, তার কথায় তিনি তখন পুজো করলেন যে এইটা পুজো করার ফলে যদি আমার কোনো নতুন করে আবার ছেলেমেয়েরা নতুন করে যদি ছেলেরা যদি জীবন ফিরে পায়, আমার সপ্তডিঙ্গা যদি ফিরে পাওয়া যায়, এটাই একটা মিথ ছিল। চারণ কবি তাদের বলা হয়? চারণ কবি হচ্ছে দীনেশ মুকুন্দ চক্রবর্তী। আচ্ছা, যুগসন্ধির কবি কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্ত। আর একজন কে আছেন? ভারতচন্দ্র রায় বনপাল। দুজনের মধ্যে কে কোন যুগে যুগসন্ধির কবি? ভারতচন্দ্র হচ্ছে মধ্যযুগ বা অন্ধকার যুগে, মধ্যযুগ এবং আধুনিক যুগের যে সময়টা, আর ঈশ্বর গুপ্ত হচ্ছে আধুনিক যুগে। আচ্ছা, আপনার তো বাঁকুড়াতে বাড়ি, তো হ্যাঁ। ডিস্ট্রিক্ট আপনার বাঁকুড়া। আচ্ছা, বাঁকুড়ার আগে একটা নাম ছিল, নামটা জানা আছে আপনার?
বাঁকুড়া আমি একটা কিন্তু ঐতিহাসিক ভিত্তি আছে, আপনাদের সাহিত্য ঐতিহাসিকও আছে আপনাদের বাংলার। তো আমি তো জানি বাঁকুড়ার নাম অনুসারে বাঁকুড়া হয়েছিল, কিন্তু আধুনিক পুরোনো যে নাম আছে ওটা আমার সঠিক আমি জানা নেই আমার কাছে। আচ্ছা, আপনার বাঁকুড়া প্রদেশে, বাঁকুড়ার এতে আপনাদের যে বিভিন্ন কবি আছে তাদের দুইবার নাম বলতে পারবেন? কবি বা লেখকের, কোনো বিখ্যাত কবি বা লেখকের? আমি যতদিন রামানন্দ চট্টোপাধ্যায় আছেন, তারপরে যামিনী রায়। উনি কেন বিখ্যাত? যামিনী রায়? যামিনী রায় কীর্ত অলঙ্করণ, তিনি আমাদের সহজ পাঠ, রবীন্দ্রনাথের সহজ পাঠ বইয়ের অলঙ্করণ করেছিলেন। আচ্ছা, সহজ পাঠ কত সালে হয়েছিল? সহজ পাঠ না, প্রথম প্রকাশিত? আচ্ছা, রবীন্দ্রনাথ কিসের জন্য নোবেল পেয়েছিলেন? গীতাঞ্জলি কাব্য লেখার জন্য। তার ইংরেজি নামটা কি? সং অফারিংস, কত সালে পেয়েছিলেন? 1913। আচ্ছা। আপনার প্রিয় লেখক কে? আমার প্রিয় লেখক রবীন্দ্রনাথ। আচ্ছা, আপনার বাংলা সাবজেক্ট বললেন প্রথমে ইচ্ছা ছিল না, হ্যাঁ। ঠিক আছে? তো তারপর বাংলা সাবজেক্টটা কিসের জন্য ভালো লাগা তৈরি হয়েছে? ভালো কি লাগবে। করে আপনার সবথেকে মনে হয়েছে যে না, সাবজেক্টটার প্রতি আপনার একটা ভালোবাসা আছে? হ্যাঁ, আমি আমার পড়াশোনার প্রথম থেকেই আমি 5 থেকে যখন আমি বাংলা তো প্রথম থেকেই ছিল, 1 থেকে তো বাংলা থাকে, 1 থেকে একদম পুরো শেষ পর্যন্ত। এবার বাংলা আমার যতদিন ছিল ততদিন আমি যতদিন পড়েছি আমার বাংলা রেজাল্ট ভালো হয়েছে, ইতিহাসের থেকেও ভালো হয়েছে। ওটা আমি ফলো করলাম, যে আমি পূর্বের রেজাল্টগুলো দেখলাম যে আমার বাংলা রেজাল্ট অন্যান্য রেজাল্টের অন্যান্য সাবজেক্টের তুলনায় কেমন। তারপর দেখলাম না, এই রেজাল্টগুলো ইতিহাসের থেকে আপনার সাবজেক্টে কি ভালো লেগেছে সেটা আমি জানতে চাই। সাবজেক্টে ভালো রেজাল্ট লেগেছে। তো আলাদা কথা, দেখুন পড়তে ভালো লাগা আর রেজাল্টের মধ্যে অনেক পার্থক্য আছে। তো আপনার বিষয়টায় কোন জিনিসটা আপনাকে আকর্ষিত করেছে? সাহিত্য হচ্ছে তো সমাজের দর্পণ। এটা আমি তো যখন ক্লাস 9-এ পড়ি তখন এটা আমি ভাব সম্প্রসারণ করতে গিয়ে আমার স্কুলের স্যারের কাছ থেকে জেনেছিলাম। উনি বলেছিলেন, আমাদের স্কুলের স্যার ছিলেন তরুণকান্তি জোয়ারদার। উনি বলেছেন যে সাহিত্য একটা এমন বিষয়, সাহিত্য সাধনার বিষয়, ওটাকে পড়তে গেলে সাধনা করতে হবে। তো সাহিত্যটার মধ্যে বাস্তব দর্শন সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে, এর জন্যই আমার ভালো লেগেছে। আচ্ছা, বাংলা সাহিত্যের সব থেকে প্রাচীনতম গ্রন্থের নাম কি? চর্যাপদ। আচ্ছা, আপনার সব থেকে প্রিয় পাঠ কে রচনা করেছেন এবং কোনটি? প্রিয় পাঠ হচ্ছে আমার তো লুই পাঠ। আচ্ছা, তার প্রিয় পদটা কি? প্রিয় পদের দুটো লাইন বলুন। আমার তো মনে পড়ছে না, কান্নপাদের একটা লাইন মনে আছে, ওটা কি বলতে পারবো? আচ্ছা, বলুন। এই যে কা তরু বড় পঞ্চমী ডালো চঞ্চলে চিয়ে হয়তো কালো। আচ্ছা, বৈষ্ণব পদাবলী ভালো লাগতো? হ্যাঁ। অনুরাগ পর্বের একটা বলুন। অনুরাগ পর্যায়ে বধূ কি আর বলিব আমি, বলুন। বধূ, ওই লাইনটাই মনে আছে, শুধু প্রথম লাইনটা বধূ কি আর বলিব আমি, এইটুকুই মনে আছে। আচ্ছা, আপনি নর্মাল ভাবে বসুন। আপনার বুঝতে অসুস্থ হচ্ছে কি? না না না। ঠিক আছে, আপনি নর্মাল ভাবে বসুন। না। এটা তো ভেঙে যাচ্ছে না। ভেঙে যাচ্ছে না, আপনি বসুন, নর্মাল ভাবে বসুন। আচ্ছা, আপনার তো গ্রামটার নাম দেখলাম উত্তর পালসুরা, তাই তো? এই নামটা কেন হলো পালসুরা? পলসর, এটা আমার সঠিক জানা নেই, এটা আমার যারা পূর্বপুরুষ আছে তারা হয়তো জানে, আমি সঠিক জানা নেই এটা। আপনি মানে ইতিহাসের প্রতি আপনার একটা আলাদা ভালো লাগা ছিল, তাই তো? ইতিহাসের প্রতি কেন ভালো লাগাটা? ইতিহাস আমার খুব ভালো লাগতো, ইতিহাস সাল পশ্চিম মুখস্থ করতে আমার প্রচুর মনে ইন্টারেস্ট লাগতো প্রথম থেকে। তাহলে জনগণ মন গানটা প্রথম কবে গাওয়া হয়েছিল? ওইটা আমার মনে পড়ছে না। কোন অধিবেশনে ছিল জানা আছে? না। স্বপ্নদত্ত ভারতবর্ষের ইতিহাস পড়েছেন? হ্যাঁ, কার লেখা? স্বপ্নদত্ত ভারতবর্ষে পড়েছিলেন, লেখকের নাম মনে পড়ছে না, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, বাংলা সাহিত্যের তো একটা ইতিহাস আছে, হ্যাঁ। তাই তো? তো বাংলা সাহিত্যের ইতিহাস সম্বন্ধে আপনি কতটা কি জানেন একটু বলবেন আমাদের? বাংলা সাহিত্যের ইতিহাসে 3টে যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তো প্রাচীন যুগের সময়কাল হচ্ছে 900 থেকে 1350 খ্রিস্টপূর্বাব্দ। ওই 1351 থেকে হচ্ছে 1700 পর্যন্ত হচ্ছে অন্ধকার যুগ। এই অন্ধকার যুগ কেন বলা হয়? অন্ধকার যুগ ওই টাইমে যে সমস্ত রাজশক্তিগুলো ছিল, যেমন পাঠান, মুঘল, তারা এসে রাজশক্তি বিস্তার করেছে, তখন সাহিত্যটা এটা আপনার মাৎস্যনের আগে না পরে? এটা মাৎস্যনায়ের পরের ঘটনা। মাৎস্যনাটা জানেন তো আপনি? হ্যাঁ, শশাঙ্কের আমলে হয়েছিল। সরকার আমলে না সরকার মৃত্যুর পর? শশাঙ্কের 618 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল তো এটা, সবাই মাৎস্যনায়। তাই না? হ্যাঁ, আচ্ছা, অন্ধকার যুগের সালটা কি আপনি ঠিকঠাক বললেন?
1700 থেকে এই 1351 থেকে 1759 পর্যন্ত। আচ্ছা, আধুনিক যুগ? আধুনিক যুগ 1760-এর পর থেকে এই পর্যন্ত সময়কাল। আচ্ছা, আধুনিক যুগের আপনার প্রিয় কবি কে? আধুনিক যুগের প্রিয় কবি, হুম? আধুনিক যুগের প্রিয় কবি এখন তো আছে আমাদের জয় গোস্বামী। জয় গোস্বামী, বাহ, জয় গোস্বামী বলুন তো একটা দেখি কবিতা শুনি। জয় গোস্বামী নুন কবিতা। বলুন। কবিতাটা একটু বলুন বলেন। আমার তো পুরো লাইন তো আমার মনেই আচ্ছা, নেই। ঠিক আছে। আপনি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে জানেন? হ্যাঁ, উনি কেন বিখ্যাত বলুন তো? উনি বাস্তববাদী কবি ছিলেন, এর জন্য উনি সমাজের বাস্তবটাকে তুলে ধরতেন। আচ্ছা, এই সামাজিক প্রেক্ষাপটে আপনি কোন লেখককে সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন? পুরনো, নতুন লেখক না, পুরনো যিনি সামাজিক প্রেক্ষাপটটা আমাদের যার পড়ার মাধ্যমে, যার লেখনীর মাধ্যমে আমরা পূর্ববর্তী, আপনি যেহেতু হিস্ট্রি ভালোবাসেন, যে পূর্ববর্তী যে ঘটনা, সমাজের যে প্রেক্ষাপট বা সমাজের যে চিত্র, পটচিত্র বা চিত্র আপনি যাই বলবেন, সেটা আমাদের ভালো করে আমরা বুঝতে পেরেছিলাম। আপনার মধ্যে কোন লেখকের যদি সমাজে দর্পণ, আপনি বললেন না সাহিত্য সমাজে দর্পণ হয়, তো কোন সাহিত্য যে একটা এমন মিরর তৈরি করেছিল বা একটা এমন দর্পণ করেছিল যেটা একটা তখনকার সময় জিনিসটাকে পুরোপুরি তুলে ধরেছে আপনার চোখে? একটা মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। কোন লেখা? হ্যাঁ, কোন লেখা আপনার সেই কোন লেখাটা মনে হয়েছে যে এটা মেঘনাদ কাব্য। মেঘনাদ দত্ত। আচ্ছা, আপনার এছাড়া প্রহসন দু একটা বলুন তো, প্রহসন করেছেন মাইকেল মধুসূদন দত্তের? হ্যাঁ, কি কি? মধুসূদন দত্তের আছে বুড়ো শালিকের ঘাড়ে রোগ, আর একেই কি বলে সভ্যতা। আচ্ছা, তো এইগুলো পড়ে আপনার কি মনে হয়েছে? এগুলো কি সমাজের এটাকে প্রকাশিত করেনি? হ্যাঁ, করেছে। তাহলে আপনার কি মনে হয় মেঘনাদ বধ কাব্য সেটাতে এগিয়ে নাকি এগুলো প্রহসনগুলো? মেঘনাদ বধ কাব্য আমার তো মনে হয় এগিয়ে সব থেকে বেশি। আচ্ছা, মেঘনাদ বধ কাব্যে তাহলে কিসের ছন্দ ব্যবহার করা হয়েছে? ম্লান ভাট সমিত্রাক্ষর সঙ্গে। আচ্ছা, তাহলে মেঘনাদ বধ কাব্যের দু একটা লাইন বলতে পারবেন আপনি? কোন লাইন জায়গাটা আপনার মনে হয়েছে? আপনি মানে পংক্তিটা বলছে পংক্তি কয়েকটা বলুন যেখানে সমাজের দর্পণটা আপনার মনে হয়েছে ফুটে উঠেছে, যেটার সঙ্গে আপনার মনে হচ্ছে মানে সমাজের পুরো দৃশ্য একটা উঠে এসছে, সমাজের বাস্তব। বাস্তববাদিতা। যেমন অভিষেক যে সর্বটা আছে, ওর একটা লাইন আছে, যেমন যে ওই অভিষেক কবিতাতে লাস্টের লাইনটা আছে, ইতি বঙ্গরব অভিষেক করিলা কুমারে। হুম। এখানে যে ওই ইন্দ্রজিতের অভিষেক হচ্ছে, নতুন তিনি পদে অধিষ্ঠিত হচ্ছেন, এটার মাধ্যমে কিছুটা বোঝা যাচ্ছে যে তিনি সমাজের কোন দিকটা ফুটে উঠেছে এখানে? বর্তমানের সঙ্গে বা এমনি সমাজ, তখনকার সমাজের সাথে আপনি কি মেলাতে পেরেছেন তৎকালীন সমাজের সাথে? মানে কোথাও পূর্ণ পদে অধিষ্ঠিত হতে গেলে তার আগে যে নিজেকে পবিত্রভাবে শুদ্ধ করে নিতে হয়, এটাই এর মাধ্যমে ফুটে উঠেছে এই বাস্তবকে। আচ্ছা, হেরোডোটাসের নাম শুনেছেন? হ্যাঁ, কোথাকার? গ্রিসের। কেন বিখ্যাত? তিনি ইতিহাসের জনক। আচ্ছা, আপনি চার্লস ডিকেন্সের কয়েকটা লেখার নাম বলুন। চার্লস ডিকেন্সের আচ্ছা, শেক্সপিয়ারের কয়েকটা। ওথেলো, হ্যামলেট। আচ্ছা, আপনি শিক্ষকতা করবেন তাই তো? আপনি প্রাইমারি দিয়েছেন না? না, প্রাইমারি একবার দিয়েছিলাম 2022। আচ্ছা, 22-এ দিয়েছেন। আপনার ডিএড করা আছে? না, শুধু বিএড তখন বিএড করাটাই বসতে পারতো, বিএড তখন হয়েছে কেসটা আপনি। আচ্ছা, আপনার এই শিক্ষকতা চাকরিটাকে কেন আপনার মনে হলো যে আপনি করতে চাইছেন? অনেক চাকরি আছে, আপনি শিক্ষকতা এই চাকরিটার ভিতরে সম্মান প্লাস ইনকাম, টাকা দুটোই আছে। ওই জন্য একটা সমাজের ভালোবাসাও পাওয়া যায়, সম্মানও পাওয়া যায়, সব পাওয়া যায়। শিক্ষকরা সম্মান পায় বলছেন তাহলে। আর কোন কোন পেশায় সম্মান পাওয়া যায়? আমার চোখে তো এই পেশাটাই সব থেকে বেশি সম্মানের। শিক্ষক পেশাটা সবথেকে বেশি সম্মান। কিন্তু আপনার মনে হয় যে বর্তমান সমাজে দাঁড়িয়ে একজন শিক্ষকের সম্মানটা সেই জায়গায় আছে? না, কারণ কারণ কিছু কারণ হচ্ছে যে এখনকার সমাজে শিক্ষকদের কোনো সম্মানই নেই। সম্মানই নেই, যেটুকু সম্মান পাওয়া দরকার সেটুকু মিশে গেছে ধুলোতে। কারণ একটা যে 8 পাস পুলিশ, সেও কারো কাছে পড়ে শিক্ষকতা অর্জন করেছে, সে কারো কাছে পড়ে শিক্ষাটা নিয়েছে, সঠিক শিক্ষা পেয়েছে, পুলিশ হয়েছে। কিন্তু একজন পুলিশ একজন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষককে
পেটাচ্ছে রাস্তায়, তার উপযুক্ত চাকরিটা চলে গেছে, তার প্রতিবাদ করতে গিয়ে সেও এই প্রতিবাদের মুখী হতে গিয়ে তাকে ওরকম অবস্থার সম্মুখীন হতে হয়েছে। এর জন্যই আমি বলবো যে সম্মান শিক্ষকরা সঠিক এখন পাচ্ছে না বা নেই। ক্লাসটা একটু আচ্ছা, একটা প্রথম শিশু কোন বছর বয়স থেকে ঠিক কোন সময় থেকে শব্দ ভান্ডার দ্রুত বৃদ্ধি পায়? শব্দভান্ডার দুটো কোন বয়স থেকে বৃদ্ধি পায়? 3 বছর বয়স থেকে। আচ্ছা, ডেমো ক্লাস একটা দিন ধ্বনির উপরে। ধ্বনি ধ্বনির কারণ। ধ্বনি পরিবর্তনের কারণে। ধ্বনি পরিবর্তনের কারণ আমি ধ্বনিটা নিয়ে আমি অল্প একসাথে আমি রেডি নেই তো একটু। আমার ফোনটা রেডি আছে দাদা। আমি এদিকে ধ্বনিটা নিয়ে আপনারা বলে আমি ধ্বনিটা নিয়ে আমি দিই, যেটুকু পারি সেটুকু দিচ্ছি। আমি কি আপনাদেরকে ক্লাস 9 এর স্টুডেন্ট মনে করতে পারি? আপনি কেমনভাবে একটি ক্লাসের ব্যবস্থা ইন্ট্রোডিউস করাবেন আপনার স্টুডেন্টটা আপনি আমাদের বোঝাবেন, আপনাকে বলে যা প্রশ্ন করেন। তো বাচ্চারা আজকের আমাদের পাঠ হচ্ছে ধ্বনি। এই ধ্বনি হচ্ছে কোনো মানুষের গলার আওয়াজ, এটা কোনো প্রাণীর বা পশু পাখির কোনো আওয়াজ নয়। মানুষের বাকযন্ত্রের সাহায্যে মুখনিসৃত আওয়াজকে বলা হয় ধ্বনি। তো ধ্বনি হচ্ছে দু প্রকার, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। যে ধ্বনি আওয়াজ করতে গেলে মুখে কোনো বাধা পায় না, যে ধ্বনি বারো নাকে উচ্চারিত হয় তাকে বলা হবে স্বরধ্বনি। যেমন হচ্ছে অ, এটা যদি আমি মুখে বলি সেটা তখন হবে ধ্বনি, যদি আমি বোর্ডে লিখে দিই বা খাতায় লিখে দিই সেটা হয়ে যাবে বর্ণ। আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণ করার সময় মুখে বাধা পায় বা যে ধ্বনি উচ্চারণ করতে গেলে বেশি সময় লাগে তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। কিসের বাধা পায়? মুখে বাধা পায়? মুখে বাধা পাবে, বাকযন্ত্রে বাধা পাবে, বাকযন্ত্রের বাধা পেলে যেটা উচ্চারিত হবে। যেমন হচ্ছে আমি এই যে অটা লিখছি, এটা ধ্বনির সংজ্ঞাটা আমি বুঝতে পারলাম না স্যার। ধ্বনি সংজ্ঞা হচ্ছে মানুষের মুখনিসৃত আওয়াজকে ধ্বনি বলা হয়। আচ্ছা, তো যে কোনো আওয়াজ কিন্তু আমি ধ্বনি বলতে না, মানুষের, শুধুমাত্র মানুষের মুখ দিয়ে যেটা আওয়াজ হবে, যেমন যে কোনো অক্ষর যেটা যেটা আমাদের মানে আমি আ করে চেঁচিয়ে দিলাম, হ্যাঁ। সেটা কি ধ্বনি? না, সেটা ধ্বনি নয়। কেন? কারণ এটা একটা শ্রুতিগত যোগ্যতা বা লিখনগত যোগ্যতা থাকতে হবে। তার জন্য এই অ আ এই যে যেটা আমি লিখছি যে অ, এই অটা হচ্ছে ধ্বনি, অন্য কোনো আওয়াজ কিন্তু ধ্বনি বলা যাবে না। না, অর্থপূর্ণ আর কি। অর্থপূর্ণ, অর্থ থাকতে হবে। হ্যাঁ, যেমন এই যে আমি অ লিখছি, অর সঙ্গে কোনো ধ্বনি কিন্তু যুক্ত নেই, অ শুধু একাই হয়েছে। তাহলে অ হচ্ছে যখন আমি বোর্ডে লিখছি এটা বর্ণ হয়ে যাবে, মুখে থাকতে তখন কিন্তু ধ্বনি থাকছে, এটা লিখে দিয়েছি কারণ এখানে বর্ণ হয়ে গেছে। যেমন আমি একটা বোঝানোর সূত্রে আমি এটা লিখলাম, যেমন ক লিখলাম, এই ক এর সঙ্গে ক প্লাস অ এই যে যুক্ত রয়েছে, এই ক এর সঙ্গে অ যে যুক্ত রয়েছে, আমি কি বললাম ব্যঞ্জন ধ্বনি, যে ধ্বনি মুখে বাধা পাবে, মুখে বাধা পাচ্ছে এটা ক উচ্চারণ করার সময়, এর সঙ্গে অন্য ধ্বনিও যুক্ত রয়েছে, এর জন্য এই ক হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে। এইটুকুই। ঠিক আছে, বসুন। স্যার ডাস্টারটা কথা আছে এটাই বসুন। আপনার নামটা কি বললেন? সুব্রত বিশ্বাস। সুব্রত সন্ধি কি হবে? সুব্রত সন্ধি, সুব্রত সন্ধি, সুযুক্ত ব্রত,